তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেকেই আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছো তোমাদের রুট প্ল্যান কী ছিল, তোমাদের টোটাল বাজেট কী ছিল এই রাইডে, আর তোমাদের হচ্ছে ফুড কস্ট, হোটেল খরচা কত হলো, সব কিছু নিয়েই তোমরা অনেক কোশ্চেন করেছিলে। তো তোমাদের রাইডিং এক্সপিরিয়েন্স, রোড এক্সপিরিয়েন্স কেমন কি সব কিছুই আজকের এই ভিডিওটা তুলে ধরবো। তো আজকের ভিডিওর টপিকে কি থাকছে আমি সেটা নিয়ে একবার আলোচনা করি। প্রথমে থাকছে এক হচ্ছে রুট ম্যাপ, এখানে হচ্ছে আমাদের পারমিট ডিটেলস, আর হচ্ছে মাই রাইডিং এক্সপিরিয়েন্স, ফোর্থ হচ্ছে আমাদের টোটাল পেট্রোল খরচা, তো হচ্ছে আমাদের টোটাল ফুড কস্ট, নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের হোটেল খরচা কত। আর তোমাদের ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে দেই, ভিডিওটা কিন্তু সবাই পুরোটা দেখো, যারা নেপাল যেতে খুবই ইচ্ছুক তারা কিন্তু পুরোটা দেখো, একটু কোথাও স্কিপ করে গেলে কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে না। ডে ওয়ান হচ্ছে কলকাতা থেকে মতিয়ারি, যেটার কিলোমিটার হচ্ছে 660 কিলোমিটার। তো আমরা যখন এখান থেকে বেরিয়েছিলাম NH2 ধরে পুরো সিধা চলে গেছি। ওখান থেকে গোবিন্দপুর মোড় হয়ে একটা ইউটার্ন আছে, ভিডিওতে দেখিয়েছিলাম, তার আগে একটা ইউটার্ন আছে, ওখান থেকে আমরা গ্রিডি হয়ে লক্ষ্মীসরাই মুজাফরপুর হয়েই আমরা কিন্তু তারপর হচ্ছে ডে 2 মতিহারি থেকে পোকরা, যেটার ডিস্টেন্স হচ্ছে 360 কিলোমিটার। আর আমি বলে দিই, মতিহারি থেকে যখন তোমরা পোকরার দিকে বেরোবে তখন কিন্তু অনেকটা তাড়াতাড়ি সকালে করে বেরোবে, কারণ পোকরার ওখানে ভানসার বানাতে ওগুলো মানে একটু টাইম তো লাগবেই, তার জন্য একটু আগে বেরোলে তোমাদের সুবিধা হবে। কিলোমিটার যেটা আমি তোমাদের বলেছি, ওখান থেকে তোমার বাকি 60 কিলোমিটার যে আছে ডিস্টেন্সটা, ওই 60 কিলোমিটার পৌঁছাতে কিন্তু বিশাল অফরোডিং, বিশাল খারাপ রাস্তা। তো এই জন্য আমি তাদের তোমাদের বলবো বেরোতে। সকাল হচ্ছে ডে 3, যেটা হচ্ছে পোকরা থেকে গান্ডরুক, যেটার কিলোমিটার হচ্ছে মাত্র 55 কিলোমিটার। আর এই 55 কিলোমিটার কিন্তু পুরোপুরি অফরোডিং, যেমন ভয়ঙ্কর রাস্তা তেমন সুন্দর। হচ্ছে ডে 4, তারপর হচ্ছে ডে 4 গান্ডরুক থেকে মারফা যাওয়ার সময় রাস্তা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, মানে গান্ডরুক থেকে নেমে যাওয়ার পর কিন্তু বলে রাস্তা সুন্দর পাবে, ঠিক আছে। আর ওখানে তারপর কুসমা সাসপেনশন, সেই ঝুলন্ত ব্রিজটা দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করছি, এই পার থেকে ওই পার থেকে এই পার, কিন্তু মাঝখানটা একটু ভয় লাগছিল, সেটা স্বাভাবিক। ডে 5 হচ্ছে মারফা থেকে আমরা গেছি মুক্তিনাথ দর্শন করতে। আর মারফা থেকে তোমাদের রাস্তা মানে নুড়ি পাথরে ভরা, আর রাস্তায় কাজ হচ্ছে নর্মালি, যেরকম অফরোডিং, হালকা অফরোডিং রাস্তা আছিল, ব্যাস ওগুলো তোমরা আরামসে পার করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওখান থেকে মুক্তিনাথ আমরা গেছিলাম মানে তোমার 31 কিলোমিটার মাত্র, ঠিক আছে। আর মুক্তিনাথ দর্শন করে আবার আমরা ব্যাক করেছি মারফাতে। আর তার আগে মুক্তিনাথ যাওয়ার আগে সকালবেলা আমরা মারফা ভিলেজের সাইট সিন করেছিলাম, যেটা তোমার আমার এপিসোডগুলোতে দেখেছিল। তারপরে হচ্ছে ডে 6 মারফা থেকে পোকরা, যেটার ডিস্টেন্স হচ্ছে 146 কিলোমিটার। আর এখানে মারফা থেকে পোকরা যাওয়ার রাস্তা একটু ভয়ঙ্কর, কারণ আমি তোমাদের বলেছিলাম যখন ওখান থেকে মতিহারি থেকে পোকরার দিকে ঢুকছিলাম, তো রাস্তায় পোকরার বলেছিলাম কীরকম অবস্থা। তো এমন পুরোপুরি অফরোডিং, আর রাতের দিকে আমরা একটা সময় পৌঁছাচ্ছি, কারণ এত রাস্তা খারাপ। তোমার 10 কিলোমিটার পৌঁছায়, যেখানে তোমার আধা ঘন্টা লাগতে পারে বা 1 ঘন্টা কারোর লাগতে পারে, সেখানে কিন্তু ওইখানে তোমার 4-5 ঘন্টা বেশি লেগে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি কীরকম ভয়ঙ্কর রাস্তা। ডে 7 আমরা পোকরাতে গিয়ে যখন পৌঁছাই, ডে 7-এ তারপর পোকরাতে আমরা সাইট সিন করেছিলাম। কী জায়গায় সাইট সিন করেছি সেগুলো আমি আমার এপিসোডে বলেছিলাম, আর তাও আমি তোমাদের একবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জায়গাগুলোর নাম, তোমরা জায়গাগুলো ভিজিট করতে পারো অবশ্যই। তারপরে ডে 8-এ আমরা পোকরা থেকে মতিহারি গেছি, যেটার কিলোমিটার 312 কিলোমিটার। পোকরা থেকে মতিহারির কিলোমিটার ঠিকঠাকই আছে, কিন্তু রাস্তা বলতে গেলে বুঝতেই পারছি, সেরকম আগে তোমাদের বলেছি। তারপর লাস্ট ডে যেমনি তোমার মতিহারি থেকে কলকাতা আরামসে ব্যাক করে গেলাম। তো চলো, প্রথমটা তো আমি বলেই দিলাম আমাদের রুট ম্যাপ। তো এবার আসুক 2 পয়েন্ট, সেটা হচ্ছে তোমার পারমিট আর ভানসারের ডিটেলস। তো আমি সেটা প্রথমে বলে দিই, তোমরা যখন এখানে নেপাল ঢুকবে, নেপালে ঢুকে যেখানটা আগে একটা তোমার পারমিট অফিস পড়ে বাঁ দিকটা, তো ওখানটায় তোমরা চলে যাবে। বাঁ দিকে ঢুকে আমি তার বলেছি বাঁ দিকটা কোন দিকে পড়বে, যখন দেখবে আর্মিগুলো করে দাঁড়িয়ে আছে মানে চেকিং করে, যেমনি তার কিছুটা আগে একটা বাঁ দিকে একটা সাইড পড়বে, তো সেই সাইডে তোমরা ঢুকে যাবে, একটা ঢুকে গিয়ে ওখানে ভেতরে চলে যাবে। তারপর ওখানে গিয়ে ওখানে গিয়ে দালাল যারা আছে দালাল দিয়ে করাবে না, ডাইরেক্ট ভেতরে গিয়ে কথা বলবে তুমি কদিনের চাও। ওখানে মিনিমাম 7 দিনের দেয়, তো তুমি যদি একটু কথা বলো, ওদেরকে বলো যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমার একটু এতদিনের চাই, ঠিক আছে, তো ওরা করে দেবে। ওরা একটা ফর্ম দেবে, সেগুলো ফিল আপ করে তোমরা দিয়ে দেবে। আর তারপর তোমার বাইকের পারমিট বলেছি পার ডে 200 টাকা নেপালি রুপিস, ঠিক আছে, ইন্ডিয়াতে হিসাব করে নিও বা স্ক্রিনের উপর দিয়ে দেবো।
তোমরা ওটা চেক করে নেবে ইন্ডিয়ান রুপিসে এত আর নেপাল রুপিসে এত, ঠিক আছে। তো ওটা তুমি 7 দিনের করে নিলে বা 11-12 দিনের করে নিলে, আর তোমরা যদি 8 দিনের প্ল্যান করো তো এক্সট্রা 2 দিন বাড়ি রাখো, কারণ তোমার বাইক যদি বাই চান্স ওইসব রাস্তায় কিছু খারাপ হয় তো হয় খুবই প্রবলেম পড়বে, খুবই প্রবলেম। কারণ ওখানে মানে এক একটা জায়গায় এমন আছে আমি যেটা দেখেছি, মানে কিছু বলার নেই, বাইক যদি খারাপ হয় তোমাকে নিজেই মেকানিক নিজেই হতে হবে, না তো আর কিছু করার থাকে না। আর আমি বলে দিই ওখান থেকে তোমরা হ্যাঁ আচ্ছা, তারপর আমি তোমাদের ভানসারটা এখানে বলেছি নেপালে এন্ট্রি গেটের সময়। তো সেকেন্ড তারপর যখন তোমরা পোখরাতে পৌঁছাবে রাতের বেলা বা বিকেলবেলা ধরো পৌঁছালে পোখরা, তার পরের দিনকে তোমরা যখন ঘানড্রুক যাবে তার আগে তোমাদের একটা চলে যাবে ACAP এন্ট্রি পারমিট অফিসে, যেটা তোমার পোখরাতেই পড়বে। ওটা গুগল ম্যাপে সার্চ করে নেবে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লোকেশনটা, সেটাই তোমরা একবার গিয়ে চেক করে গিয়ে তোমরা পারমিট বানাবে একটা মুক্তিনাথের জন্য আর একটা ঘানড্রুকের জন্য। তো মুক্তিনাথ যাওয়ার জন্য 1000 টাকা পারমিট আর ঘানড্রুকের জন্য 1000, টোটাল তোমার কস্ট পড়বে 2000 টাকা। আর ওইখানে কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি, তোমার আধার কার্ডের 2টো জেরক্স আর 2 কপি তোমার পাসপোর্ট সাইজ ফটো। আর যেই ফর্মটা তোমাদের দেবে, ফর্মটা আমি তোমাকে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি আমার রাইট সাইডে আমি তোমাদের ফর্মের ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। এখন 2টো ফর্ম দেবে, একটা ঘানড্রুক একটা তোমার হচ্ছে মুক্তিনাথ। তো এই 2টো ফিল আপ করে তোমরা আবার ওদেরকে দিয়ে দেবে, ওরা তারপর 2টো কাগজ 2টো পাস দেবে। তো পাসটা আমি তোমাদের দেখাচ্ছি, ফর্ম দেবে। তো প্রথমে এখান থেকে তোমরা বেরিয়ে চলে যাবে ফর্মটা নিয়ে, কমপ্লিট তোমার 2000 টাকা দিয়ে 2টো ফর্ম নিয়ে নিলে, মানে একটা এক করে 1000 আর একটা 1000, ঠিক আছে, বুঝে গেছো, তোমাদের বললাম। তো ওই ফর্মটা নিয়ে তারপর তোমরা বেরিয়ে পড়বে। আর ঘানড্রুক যে যাবার রাস্তাটা, তো ওখানে রাস্তা তোমার রাস্তা গুগল ম্যাপে দেখাবে না, তোমাদের স্থানীয় লোকেদের কাছ থেকে রাস্তাটা জেনে তারপর তোমাদের যেতে হবে। তারপর ওখানে একটা স্ট্যাম্প মারলে আবার বেরোনোর সময় তোমাদের একটা স্ট্যান্ড মেরে দিয়ে দেবে, তারপর ওটা নিয়ে তোমরা চলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা যখন ঘানড্রুক থেকে বললাম মারফার দিকে যাবে, এবার মারফার দিকে যেতে গিয়ে আমাদের রাতের মধ্যে একটা কোন জায়গায় গেছিলাম, তো ওখান থেকে 500 টাকা নিয়েছিল। কিসের জন্য আমার ঠিক ওইটা মনে নেই, যে ওখানে একটা ফাইন বা কিছু কারণে একটা নেয়, ওখানে আবার তোমার 500 টাকা নিয়েছিল। ওটার বদলেও ওখানে একটা মানে পারমিটটা স্ট্যাম্প মেরেছে, নাম জিজ্ঞেস করছে, ফোন নম্বরই দিয়েছি। তারপর ওটা নিয়ে তারপর আবার ওখানে 500 টাকা নিয়েছে তোমাদের বললাম, নিয়ে তারপর স্ট্যাম্প মেরে ছেড়ে দিল, আমরা তারপর মারফাতে পৌঁছে গেলাম। তো এটাই হলো পারমিটের ডিটেলস। আর হ্যাঁ, আর তোমরা যখন মারফা যাবে, মারফাতে গিয়ে স্টে করলে পরের দিন যখন তোমরা মুক্তিনাথ দর্শন করতে যাবে, তখন যে এই তোমরা পাসটা যেটা তোমার ভানসার যেটা বললাম, ওই ভানসারটা নিয়ে যাবে। আর ওখানে গিয়ে ওখানে তোমার 1-2টো চেকপোস্ট আছে, তো সেইখানে একখানা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টটিকে তোমাদের প্রথম ওই ভানসারটা দেখাতে হবে, যেটা মুক্তিনাথের, যেটা ঘানড্রুকের সেটা না, আরেকটা যেটা আছে মুক্তিনাথের ওটা দেখাতে হবে। ওটা তারপর ওখান থেকে স্ট্যাম্প মেরে তোমাদের আবার দিয়ে দেবে, তারপর সেটা নিয়ে তোমরা মুক্তিনাথে যেতে পারবে। থার্ড আমার রাইডিং এক্সপিরিয়েন্স। তো প্রথম থেকে আমি বলে দিই, আমার 125cc ONS 125 চালাই, ঠিক আছে। তো যাওয়ার আগে আমি বাইকে কী সার্ভিস করেছি, বাইকে বলতে গেলে ফুললি সার্ভিস করেছি, A to Z কিছু বাদ রাখিনি, পুরোপুরি সার্ভিস করেছি। তো তোমাদের আমি বলবো বাইকের পুরোপুরি সার্ভিস করো, ঠিক আছে, ভালোভাবে সার্ভিস করি নাও। আর আমি যেগুলো বলবো তোমাদের কাছে, রাইডিংয়ের জন্য রাইড করবে অত দূরে, তো ওখানে কিছু থাকে না, সব সময় দরকারের সময় কিছু পাবে না। তো আমি বলে দেবো পাংচার কিট রাখো, একটা ক্লাচ কেবিল রাখো, চেন ক্লিন, চেন লুইপ, এগুলো সব কিছু তোমাদের হাতের সামনে রাখো, মেডিসিন রাখো হাতের সামনে, এগুলো সবসময় হাতের সামনে রাখবে। আর আমার বাইকটা কীরকম পারফরমেন্স দিয়েছে আমি সেটা বলছি, জানোই আমার 125cc বাইক, তার মধ্যে এরকম আমি বলে দিই, পোখরা থেকে ঘানড্রুক যাওয়ার সময় যেই রাস্তাটা, তো ওখানে বলতে গেলে ওখান থেকে আমি মেন কথা বলছি, কারণ বাকি রাস্তা একটু নর্মালি ছোটোখাটো অফরোডিং পাবে, ওগুলো করে। পোখরা থেকে ঘানড্রুকটা হচ্ছে মেন অফরোডিংয়ের খেলা। তো ওখান থেকে কিছু ওয়াটার ক্রসিং আছে, যেগুলো খুবই সুন্দরভাবে আমরা পার করেছি, গাড়িতে আমার কোনো পাওয়ার ল্যাগ বা কিছু ইস্যু করিনি, ঠিক আছে। আর আমি বলে দিই ঘানড্রুকের রাস্তা ঠিক এরকম, আমার হাতটা যতটা দেখছো ঠিক এরকম, ক্যামেরাতে ভিডিওতে কতটা কী ওরকম দেখায় তোমরা অতটা বুঝবে না, বাট রিয়েলিটি কিন্তু অনেকটাই আলাদা, পুরো এরকম রাস্তা, ঠিক আছে। এরকম রাস্তায় কিছু জায়গায় এরকম এত সাইডে পাথর ওঠানো, তোমার যদি মাঝে সাঝে একটু দাঁড়িয়ে যাও বা কিছু হয় না, তুমি তোমার পিছনের চাকা বা সামনের চাকা বালিতে এমনি যে একটু গর্ত থাকে আর তার উপর দিয়ে পাথরগুলো, তো ওইদিকে তুমি যদি একবার দাঁড়িয়ে পড়ো তো তোমার কিন্তু গাড়িটা টানতে অসুবিধা হবে, বা কাউকে দিয়ে গাড়িটা একটু ঠেলিয়ে
তারপর ওঠাতে হবে। তো ওই দিকটা আমি বলতে পারবো আমার 125 সিসি হিসাবে ওই দিকটা একটু আমার পাওয়ার কমতি লেগেছে, কারণ এরকম টাইপের রাস্তা আর আমি সিঙ্গেলে ছিলাম, তাও কিন্তু একটু পাওয়ার কমতি লেগেছে। ঠিক আছে, সিসি কতটা কি এত ইয়ে দেবে ব্যাক ফ্যাক নিয়ে, তো বুঝতেই পারছো। তো ওদিকে আমার বাইক যেরকম তোমাদের পারফরমেন্স করলো বললাম, বাকি রাস্তা কানরূপ থেকে নামবার সময় ওদিকে সব কিছু জায়গায় সব জায়গায় ভালো পারফরমেন্স দিয়েছে বলতে গেলে, সব কটা জায়গায় ভালো পারফরমেন্স দিয়েছে। খালি একটা জায়গায়, খালি গানরূপ থেকে উঠবার সময় ওই জায়গাটাই খালি একটু চাপ হয়েছে, আর কোনো কিছুতে চাপ নেই। একজন কমেন্ট করেছিল যে তোমাদের সাথে যারা গেছিলো তো তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে, তাদের বাইক কীরকম পারফরমেন্স করেছে। তো চলো শুনে নেই তাদের কাছ থেকে তাদের বাইকে কীরকম পারফরমেন্স করেছে। তো চলো শুরু করা যাক। হাই, আমার নাম কুনাল। মানিকের নেপাল সিরিজে সবাই একটা সামনে ওর একটা হিমালয়ান চলতে দেখেছো, ওটাই বাইকটা আমি রাইড করছিলাম। তো মানিক বললো, ওকে অনেকে রিকোয়েস্ট করেছে যে একটা বাকি যে ওর সাথে বাইকগুলো রাইড করছিল সেটা নিয়ে একটা পারফরমেন্স তার কেমন ছিল সেটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানাতে। তো সেই জন্যই এই ভিডিওটা। তো হিমালয়ান নিয়ে কী বলবো, আমি হিমালয়ানটা আমি মোটামুটি লাস্ট 4 বছর ধরে রাইড করছি। তো আমি অলওয়েজ আমার পিলিয়ানের সাথে রাইড করি। হিমালয়ানটা নিয়ে মোটামুটি আমি সিকিম রাইড করেছি, দার্জিলিং রাইড করেছি, অরুণাচল প্রদেশ রাইড করেছি, ইভেন হিমাচল প্রদেশ স্পিতি রাইডও করেছি, আর লাস্ট আমি নেপাল রাইডটা কমপ্লিট করলাম। তো হিমালয়ানের পারফরমেন্স বলতে কী বলবো, এর সাসপেনশন খুবই ভালো। যে কোনো অফরোড বা যাই হোক না কেন খুব আরামসে হিমালয়ানকে নিয়ে চালিয়ে নেওয়া যায়। আর এর সিটিং পোস্চার খুবই ভালো, যে ঘন্টার পর ঘন্টা চালালেও খুব একটা কোমরে ব্যথা বা কিছু হয় না। আর সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে পিলিয়ন কমফোর্টেবিলিটি, যে পিলিয়নও আরামসে বসে থাকতে পারে, তারও কোনো সমস্যার ব্যাপার মানে কোনো রকম কোনোভাবেই সমস্যা হয় না। আর মাইলেজ বলতে, মাইলেজও তো খুবই ভালো পেয়েছি আমি। গোটা নেপাল রাইডটাতেই মোটামুটি 25 to 30 মাইলেজ পেয়েছি। তো ওভারঅল বাইকের পারফরমেন্স খুবই ভালো। বাইকটাকে হ্যাঁ একটু মেনটেন বেশি করতে হয়, বাট মেনটেন যদি ঠিকঠাক হয় তাহলে বাইক একদম পারফেক্ট। বাই। হ্যালো ফ্রেন্ডস, আমি বিষ্ণু হালদার। তো আমাদের 3টা বাইক গিয়েছিল। আমি যে বাইকটা নিয়ে গেছিলাম সেটা হলো ইয়ামাহা FZ 250। তো হিসেব মতো পারফরমেন্স বেশ ভালো পেয়েছি। যেমন কয়েকটা সেন্সার আছে সে বাইকটা, এবং যেহেতু BS6 তো একটু আলাদা হবেই। তো হিসেব মতো পারফরমেন্স আমি ভালোই পেয়েছি। যেমন কিছু কিছু জায়গায় অটো সেন্সারের মতো কাজ করেছে, যেমন তেল সার্ভিস নিয়ে অফরোড বলতে গেলে নেপালে 90% অফরোড, এবং অফরোডে আলাদা একটা পারফরমেন্স পেয়েছি এবং অন রোডে আলাদা পারফরমেন্স পেয়েছি। তেল সার্ভিস বলতে হিমালয়ান থেকে RPM কম যেহেতু, তার জন্য তেল সার্ভিসটাও বেশ ভালো পেয়েছি। তো আমি সার্ভিস যখন করি তো মোটামুটি সবকটাই সার্ভিস করি, চেনের দিক থেকে, ইঞ্জিনের দিক থেকে এবং পিকআপের দিক থেকে। তবে সার্ভিস সেন্টার থেকে আমার পিকআপের একটা শর্ট করে দিয়েছিল। সেক্ষেত্রে আমিও বুঝতে পারছি বা ফিল করতে পারলাম কয়েক জায়গায় যে না, আমার গাড়ি থেকে পিকআপটা একটু কম হয়ে গেছে, কিন্তু আগে ছিল না, কেন আগে তো চালিয়েছি। যাই হোক, তো তোমরা তো শুনেই নিলে ওদের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, ওদের বাইকের পারফরমেন্স কেমন দিচ্ছে, সব তো শুনেই নিয়েছো। তো বুঝতে পেরেছো কীরকম কী এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো আমাদের এবারে একটু টোটাল কস্টটা একটু বলে দিই, আমাদের কোথায় কী খরচা হয়েছে। তো আমি একটু বলে দিই ডিটেলস, একটা ডায়েরিতে লিখে রেখেছি। তো ডে 1 হচ্ছে কলকাতা থেকে মতিহারি, যেখানে যাওয়ার আগের দিন আমরা 1060 টাকা দিয়ে বাড়িতে ফুল ট্যাঙ্ক করেছিলাম। নেক্সট ডে আমরা রানীগঞ্জের আগে একটা ব্রেকফাস্ট করেছিলাম, যেখানে আলুর পরোটা চানা নিয়েছিলাম। টোটাল আমাদের খরচা পড়েছে 100 টাকা। তারপর বাইকের মোবিল চেঞ্জ করেছিলাম। গোবিন্দপুর থেকে পার করে গিরিডি রাস্তা যখন ঢুকলাম, তো এখানে একটা গ্যারেজ ছিল, ওখানে গিয়ে আমি বাইকের করালাম, মানে মোবিলটা আর ফিল্টারটা চেঞ্জ করালাম, কারণ বাড়ি থেকে আর করা হয়নি। তখন লকটা যে খুলছিল না, অ্যালাঙ্কির কিটা আর খুলছিল না অত রাতে। তো তারপরে আমরা ঝাড়খণ্ডে ঢুকে লাঞ্চ করেছিলাম, যেটা পড়েছিল 83 টাকা এক থালি। তারপর আমরা ঝাড়খণ্ডে পেট্রোল ভরেছিলাম, যেখানে ফুল ট্যাঙ্ক করেছিলাম, ওখানে 103 টাকা লিটার। তো আমাদের ফুল ট্যাঙ্ক করতে লেগেছিল 718 টাকা। তারপর হচ্ছে আমরা থার্ড টাইম মানে পেট্রোল ভরেছিলাম, যেটা হচ্ছে বিহারের দিকে। তো সেখানে আমাদের পড়েছিল খরচা 653 টাকা ফুল ট্যাঙ্ক। তো তারপর আমি টুকটাক চিপস কিনেছিলাম, যেটা 15 টাকা পড়েছিল। আবার কোল্ড ড্রিঙ্কস, যেটা তোমার 26 টাকা। তারপর আমরা যখন যেখানে মতিহারিতে হোটেলে ঢুকি, তো আমাদের হোটেলের খরচাটা বলে দেই, আমাদের পার পার্সন হোটেলে খরচা হচ্ছে 663 টাকা, মানে একজনের। ডে 2 হচ্ছে
মতিহারি টু পোকরা, যেখানে আমাদের ভানসার বানাতে লেগেছিলো 1750 টাকা, যেটা ইন্ডিয়ান মানি দিয়েছিলাম। তারপর ওখানে আমি মানে নেপাল এন্ট্রি ঢুকবার পর ওখানে ভানসার বানিয়ে, যেখানে তোমার পুলিশগুলোর চেক করে, তো তার পাশেই একটা দোকান আছে, তো সেখানে গিয়ে আমরা টাকা এক্সচেঞ্জ করেছিলাম, যেখানে ওরা বলেছিল ইন্ডিয়ান 100 মানিতে ওখানে 158 টাকা দিচ্ছে, ঠিক আছে, ওরা ওখানে 158 টাকা দিচ্ছে। তো আমরা টোটাল 15,000 টাকা আমি এক্সচেঞ্জ করেছিলাম, যেখানে পেয়েছিলাম 22,550, ঠিক আছে। তো আমাদের সিম, তারপর ওখানে একটা দোকান থেকে আমরা সিম নিয়েছিলাম, যেটা হচ্ছে এনসিল, সেটা পড়েছে 500 টাকা। আর ওখানে তোমার 12 দিনের নেট আর কল নিয়ে আমাদের পড়েছে 500 টাকা, ঠিক আছে। আর তারপর হচ্ছে পেট্রোল ভরিয়েছিলাম 500 টাকা পড়েছে। তারপর ওখানে নেপালে গিয়ে নেপালি একটা এক থাকালি খেয়েছি, সেটা পড়েছে আমার 230 টাকা। তারপর পোকরাতে যেই হোটেলটা ছিলাম ফেয়ার লেকের সামনে, সেখানটা আমাদের কস্ট পড়েছে 1195 টাকা। তারপর হচ্ছে ডে 3 পোকরা থেকে গান্ড্রুক। তো পোকরার দিনকে আমরা সকালে ঘুম থেকে উঠে মানে ওখানে হোটেলে ব্রেকফাস্ট করে, ওটাতে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, তো ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছি SCAP পারমিট অফিসে, কারণ ওখানে গিয়ে তোমাদের বললাম যে আমাদের গান্ড্রুক আর মুক্তিনাথের জন্য পারমিট করাতে হবে, যেটা আমাদের 2000 টাকা পড়েছে দুটো মিলিয়ে। ওদিকে বেনিতে হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, তো ওখান থেকে আমরা বাইকে করে নিয়েছি ফিল আপ। তোমরাও পারলে বেনি থেকে বাইকের ফিল আপ করে নিও ফুল। আর ওখানে বেনিতে আমাদের ফুল ট্যাঙ্ক করতে লেগেছে 560 টাকা। তারপর আমরা যখন গান্ড্রুকে এসে পৌঁছাই, তো গান্ড্রুকে এসে আমরা যেই হোটেলটা চুজ করেছি অন্নপূর্ণা গেস্ট হাউস, সেটার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি স্ক্রিনের উপর মেনশন করে দেবো। তো স্ক্রিনে উপর মেনশন করে দেবো, সাথে ডিসক্রিপশন বক্সে সব কিছু হোটেলের ডিটেলস দেওয়া থাকবে। আর গান্ড্রুকে তো অন্নপূর্ণা হোটেলে যাওয়ার সময় তোমাদের 25 মিনিটের মতো ট্রেক করতে হবে। আর নিচে আছে গ্যারেজ, সেখানে তোমাদের বাইক পার্কিং করতে হবে, যেটা চার্জ নেবে 100 টাকা। আর ওখানে তোমরা লোক পেয়ে যাবে তোমাদের ব্যাগ ক্যারি করে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের পার পার্সনের ব্যাগ নেবে 100 টাকা করে, ঠিক আছে। তো অন্নপূর্ণা গেস্ট হাউসে আমাদের মানে ইভিনিংয়ে স্ন্যাক্স থেকে শুরু করে, তারপর রাতের ডিনার থেকে শুরু করে মর্নিং ব্রেকফাস্ট থেকে আমাদের খরচা পড়েছে 2050 টাকা পার পার্সন, ঠিক আছে। তারপর হচ্ছে ডে 4, যেটা হচ্ছে গান্ড্রুক থেকে মারফা। তো ওখান থেকে আমাদের গান্ড্রুক থেকে আমরা যখন বেরিয়েছিলাম, তো আমাদের বললাম মারফার দিকে রাতে যখন গেছিলাম তখন অনেকটাই হাওয়া দিচ্ছিল আর পুরোপুরি অন্ধকার, যেদিকে আমার ভিডিওটা আর করিনি কারণ কিছু দেখা যাচ্ছে না। তো ওদিকে একটা চেকপোস্ট ছিল, যেখানে আমাদের পারমিট দেখেছে আর 500 টাকা করে নিচ্ছিল। পরে আমরা যখন মারফা হোটেলে থেকেছিলাম, মারফা হোটেলে আমাদের রাতের ডিনার থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে নিয়েছে 3500 টাকা। বললাম মারফা হোটেলে আমাদের টাকা নিয়েছে 3500 টাকা, 3500 টাকা দুদিনের, ঠিক আছে, দুদিনের নিয়ে 3500 টাকা। আর মারফাতে আমি কিছু শপিং করেছিলাম, যেখানে আমার খরচা পড়েছিল 800 টাকা। কিছু ফ্ল্যাগ ওগুলো নিয়েছিলাম, তো ফ্ল্যাগের দাম 200 নেপালি টাকা করে নিচ্ছে, তো ওখানে খুবই কস্টলি। আর বলে দিই ওখানে একটা অ্যাপেল জুস পাওয়া যায়, তোমরা অবশ্যই কিনে খেয়েও, খুবই সুন্দর টেস্ট, খুবই সুন্দর টেস্ট। তো ডে 5-এ আমরা মারফা থেকে চলে গেছিলাম মুক্তিনাথে, আর মুক্তিনাথ সাকসেসফুল ভাবে আমরা দর্শন করে এসেছি। তারপরে হচ্ছে ওখানে আর আমাদের কোনো এক্সট্রা হচ্ছে পেট্রোল বা কিছু ওগুলো অত ভরতে হয়নি, খালি পুজো দিতে হয়েছিল। পুজো দেওয়ার ডালি তোমার 100-150 টাকা করে। তারপর হচ্ছে ডে 6, যেটা হচ্ছে মারফা টু পোকরা। তো ওখান থেকে আমাদের মারফা থেকে বেরিয়ে আমাদের পেট্রোল ভরতে হয়েছিল, যেটার কস্ট পড়েছিল 500 টাকা। আর পোকরাতে যেই হোটেলটা তারপর আমরা ছিলাম ফেয়ার লেকের সামনে পুরো, তো সেটা পড়েছিল আমাদের 2050 টাকা ফর 2 ডেজ, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা তার পরের দিনে সাইট সিন করেছিলাম, তো সেই সাইট সিনের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নিতে পারো। যেখানে আমাদের 60 টাকা করে টিকিট পড়েছিল। তারপরে চা আর মোমো খেয়েছিলাম, যেটা তোমার কস্ট 310 টাকা পড়েছিল। তারপর ওখানে পুজো একটা টেম্পল ছিল, তো টেম্পলটার নাম স্ক্রিনের উপর মেনশন করে দিচ্ছি। তো ওদিকে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম, তো পুজোর ওটা দাঁড়িটা পড়েছিল 150 টাকা। তারপরে আমরা লাঞ্চ করেছিলাম, আর লাঞ্চে আমাদের খরচা হয়েছিল 530 টাকা। তারপর ওখানে আমি একটু নেপালের একটা ব্যাচ, যেটা ম্যাগনেট ব্যাচ, আলমারি বা ডিয়াল অনেকে লাগায়, যেমনি আলমারি ফ্রিজে, তো সেটা কিনেছিলাম। সেটা আমাদের পুরো কস্ট পড়েছিল 150 টাকা। তাহলে আমাদের এই ট্রিপে খরচা হয়েছে 27,597 টাকা। এই ট্রিপে টোটাল এতটা খরচা মানে পার পার্সনের। এবার তোমরা যখন তোমাদের রুট ম্যাপ বানাবে আলাদাভাবে, সেটা তখন তোমাদের এর উপর ডিপেন্ড করছে তোমরা কোন দিকে যাবে, কোন দিকে থাকবে, কোথায় কি খাবে, কোথায় কি থাকবে, সেগুলো তোমাদের উপর ডিপেন্ড করছে। তো তোমাদের কস্ট একটু এদিক ওদিক আসতে পারে, বাট অ্যাভারেজ তুমি ধরে রাখো 25 থেকে 30,000 টাকা, ঠিক আছে, অ্যাভারেজ। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা হচ্ছে চ্যানেল নতুন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে তোমাদের সাথে আরও নতুন কোনো ভিডিও। ওদের জন্য টাটা।